বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে দেশ জুড়ে প্রস্তুতি। উৎসবের রং ছড়িয়েছে শহর থেকে গ্রামে। জাহাঙ্গীরনগরে শোভা পাচ্ছে চিত্রকর্ম, সাথে বিভিন্ন মোটিভ। আমরা চেষ্টা করতেছি যা আমাদের কাজ বাকি আছে সেগুলো আরো শেষ করার। আমরা বিভিন্ন মোটিভ বানাচ্ছি শোভাযাত্রার জন্য। বর্ষবরণে আমরা ব্যাঙের বিয়ে দিচ্ছি। আমাদের দুটি ব্যাঙ তৈরি করা হয়েছে বাইরের মোটিভ হিসেবে। শরীয়তপুরের পুরো বিলাসপুরী যেন বোমা তৈরির আতুর ঘর। ঘরে ঘরে কারিগর, মাত্র 40,000 মেলে 100 হাত বোমা। এলোপাথারি বোম মারছে। পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোমলে হাত উড়ে গেছে সাথে সাথে। পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে। নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী নিয়োগের নামে ভুঁইফোঁড় এনজিওর প্রতারণা। প্রশ্ন করায় যমুনা টিভির সাংবাদিককে শাসালেন কথিত সিইও। না আমি ছবি এখন আমাকে দেখাতে বাধ্য নই আমি। আপনি যা পারেন লেখেন, আপনি যা পারেন লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন। মারেন মারেন মারেন। গেল ধীরে চৈত্র সংক্রান্তিতে নেত্রকোনায় খরার মেলার আয়োজন। গানে গানে তুলে ধরা হয় ঐতিহাসিক সব বচন। মৌলভীবাজারের ফাগুয়া উৎসবে ফুটে ওঠে চা জনগোষ্ঠীর জীবন। বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারে। হোলি খেলা হয়, রং খেলা হয় এবং 15-20 দিন ব্যাপী এই উৎসবটা পালন করা হয়। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দিন পেরোলেই নতুন বছর। বাংলা বর্ষবরণের অপেক্ষায় পুরো জাতি। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে দেশ জুড়ে চলছে প্রস্তুতি। প্রাণের এই উৎসবের রং ছড়িয়েছে শহর থেকে গ্রামেও। ক্যাম্পাসে আলপনা আঁকায় ব্যস্ত শিক্ষার্থীরা। ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যকে। আগামীকাল ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হবে নতুন বছরকে বরণ করে নেওয়ার অনুষ্ঠান। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও দিনভর থাকছে নানা আয়োজন। শোভাযাত্রা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার আয়োজন রয়েছে জেলা উপজেলা পর্যায়ে। দর্শক, বর্ষ বিদায়ের অনুষ্ঠান সম্পর্কে জানবো সহকর্মীদের কাছ থেকে। শ্রুতি, যেতে চাই সিলেটের সুরমা নদীর তীরে বর্ষ বিদায়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেখানে রয়েছেন আমার সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আপনি জানাবেন সেখানকার খবরাখবর। পুরাতন বছরকে বিদায় জানাতে কি কি আয়োজন রয়েছে সেখানে আজ? ইসরাত, আমি এই মুহূর্তে আছি সিলেটের খুবই ঐতিহ্যবাহী একটি জায়গা, সেটা হচ্ছে সুরমার পাড়। এবং সেই সুরমার পাড়ই গত কয়েক বছরের ধারাবাহিকতায় আজও অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিন, অর্থাৎ বাংলা বছরের শেষ দিনে, অর্থাৎ 1431-এর শেষ দিনে এখানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে বর্ষকে বিদায় জানানোর যে কয়েক বছরের যে আসলে কালচার, সেটি এবারও এখানে পালিত হচ্ছে। আমরা দেখছি যে নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে সিলেটে 1431-কে এখানে বিদায় জানানো হচ্ছে। এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ, বিভিন্ন পথের মানুষ, তারা আসলে এখানে একত্রিত হয়েছেন এই যে 1431-এর শেষ বিকেলটুকু একসাথে আসলে এই আয়োজনের মধ্য দিয়ে যাতে প্রত্যেকেই আসলে কাটাতে পারেন, সেজন্য সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে একত্রিত হয়েছেন। এবং আমরা দেখছি সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, তারাও আসলে তাদের মতো করে এখানে নিজেদের যে আসলে পারফরমেন্স, সেগুলো তারা এখানে প্রদর্শন করছে। এবং একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই মূলত সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে এই যে 1431-এর যে শেষ আসলে মুহূর্ত, সেই মুহূর্তটুকু সিলেটবাসী আসলে
এখানে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে তারা আসলে এখানে উপভোগ করছেন এবং এই যে অনুষ্ঠান আসলে সন্ধ্যা পর্যন্ত চলবে এবং সেই সন্ধ্যার আগ পর্যন্ত এই সুরমা পাড় এভাবেই নাচ গানে মুখরিত থাকবে সম্মিলিত নাট্য পরিষদের এই যে বর্ষবিদায় আয়োজন, সেই আয়োজনের মধ্য দিয়ে। ইসরাত। নাবিল, ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক দেখছিলাম সিলেটে বর্ষ বিদায়ের নানা আয়োজন। এবার রাজশাহী যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সামনে রয়েছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। সেখানকার বর্ষবরণে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে শিক্ষার্থীরা, ক্যাম্পাসে নানা আয়োজন থাকছে, সেই খবর জানবো। তারেক, জানাবেন সেখানকার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? ইশরাত, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে। এই গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা গত কয়েকদিন থেকে দিন রাত নিরলস পরিশ্রম করে কিন্তু কাজ করে যাচ্ছে এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে তারা শোভাযাত্রার জন্য বাঙালি ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতে যে সকল সরঞ্জামগুলো দরকার, যেমন ঢেকি, জাতা, কাঁঠাল, পাখি, পেঁচা, প্রজাপতি, মাছ এবং জামাই বউ, ময়ূর, হাতি, জিরাফ, সাপ, সূর্য, বিভিন্ন ফলের মধ্যে আমসহ এবং বাঘ, বিভিন্ন পশু পাখির যে আকৃতি সেগুলো তৈরি করছেন গত কয়েকদিন থেকে। এবং এই গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের আরেকটি জিনিস হচ্ছে যে তারা ডাক বক্সও তৈরি করছেন হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য, যেন এই গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সকলেই যার যার বার্তাটি পৌঁছে দিতে পারে এবং এই পহেলা বৈশাখের যে এই প্রথম দিন সকাল থেকেই তারা বিভিন্ন চিঠি লিখে কিন্তু সেই ডাকবক্সে কিন্তু ফেলবেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ, চারুকলা বিভাগ, মার্কেটিং বিভাগ সহ রাজশাহী কলেজ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যে বাঙালিয়া আমেজে বিপুল যে উৎসাহ উদ্দীপনায় রাজশাহীতে যে বর্ষবরণ পালনের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে কিন্তু সারাদিন ব্যাপী যে আয়োজন সেটি থাকবে এবং আয়োজনটি সম্পূর্ণ করতে এখানকার শিক্ষার্থীরা দিন রাত কিন্তু কাজ করে যাচ্ছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে তারেক। এদিকে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ, বানানো হয়েছে নানা মোটিভ, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে চিত্রকর্ম। দাঁড়াইতপ্ত আগুন আকাশতলে, চিরায়িত একতার সুরে স্লোগানের সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হবে এবারের বাংলা বর্ষবরণ। দিনটিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা নিয়েছেন নানা উদ্যোগ। আয়োজনে থাকছে নানা মোটিভকে সঙ্গী করে বর্ণাঢ্য র্যালি, থাকছে লাঠি খেলা সহ ব্যাঙের বিয়ে। সব মানুষকে নিয়ে একসঙ্গে দেশটা গড়ার লক্ষ্যে আমাদের একসঙ্গে কালচার চর্চাটা বা আমাদের সংস্কৃতির চর্চাটা খুব জরুরি হয়ে পড়েছে। সকল প্রাণের মাঝে এই একতার সুর আমরা যদি পৌঁছে দিতে পারি তাহলে এটাই আমাদের সামনের এগিয়ে যাওয়ার পথ হবে। 1432কে বরণ করতে কর্মব্যস্ত শিক্ষক শিক্ষার্থীরা কেউ তৈরি করছে বাঁশ কাঠের মোটিভ, কেউ বা রং তুলির আঁচড় দিচ্ছেন নানা স্থাপনায়। ধর্ম, বর্ণ, জাত পাত এবং উপজাতি যা আছে সব মিলে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বৈশাখ উদযাপন করতে পারি, ওইটা দিয়ে আমরা আসলে এটা মেন করেছি। তো সব মিলে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও এইভাবেই আমাদের নির্দেশনা দেওয়া হয়। প্রস্তুতি বরাবরের মতো বেশ ভালোই চলছে। আমরা চেষ্টা করতেছি যা আমাদের কাজ বাকি আছে সেগুলো আরো শেষ করার। আমরা বিভিন্ন মোটিভ বানাচ্ছি শোভাযাত্রার জন্য এবং আরো নানা আয়োজন আছে। বর্ষবরণে হচ্ছিল আমরা ব্যাঙের বিয়ে দিচ্ছি, আমাদের হচ্ছে দুটি ব্যাঙ তৈরি করা হয়েছে বাইরের মোটিভ হিসেবে। একই সাথে হচ্ছিল আমাদের এখানে পাখির একটা মোটিভ করা হয়েছে। এমন আয়োজনকে ঘিরে কর্তৃপক্ষ নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিজস্ব নিরাপত্তা সদস্য ছাড়াও মাঠে থাকবে আনসার ও পুলিশ। পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার চাঁদে বলে ঢাকার জন্য আমরা পুলিশ প্রশাসনকে ইতিমধ্যে অবগত করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের 7টি গেটে পুলিশ প্রশাসন এবং সহ আমাদের নিজস্ব যে নিরাপত্তা আছে আনসার এবং আমাদের গার্ডরা উপস্থিত থাকবেন। এবার বহিরাগতদের প্রবেশে থাকছে কড়া বিধিনিষেধ। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। 100 হাত বোমা বানানোর পারিশ্রমিক 40,000 টাকা। নিজেরাই বানাচ্ছে এসব হাত বোমা ঘরে ঘরে কারিগর। অঞ্চলের এক একটি বাড়ি, জমি, চর, নৌকা যেন বোমার আতুর ঘর। বাদ নেই স্কুলের ক্লাসরুমও। হাত বোমার রসদও তারা বিক্রি করছেন এক পক্ষ আর এক পক্ষের কাছে। গোষ্ঠী বিবাদের জেরে শরীয়তপুরের বিলাসপুর 4 দশকের রণভূমি। কোথা থেকে মিলছে হাত বোমার রসদ? দ্বন্দ্বের কারণ আর কি কি?
সহকর্মী আকলাকুস সাফা ও SM শাকিলের সরেজমিন অনুসন্ধানে ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন। খোলা ময়দানের মতো এই জমিতেই 5 এপ্রিলের সেই ঘটনা, যার সূত্রপাত গ্রামের বাজারে দাঁড়ানোকে কেন্দ্র করে। একে অপরের উপর বোমা মারছে একই গ্রামের মানুষ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিলাসপুরে আধিপত্যের এই লড়াই চলছে 41 বছর ধরে। শুধু বোমার আঘাতে এ যাবৎ প্রাণ গেছে 8 জনের। গেল বছরের 27 মার্চ এমনই এক সংঘর্ষে বোমার আঘাতে প্রাণ যায় 25 বছর বয়সী সজীবের। মায়ের কান্নায় এখনো ভারী আশপাশ। আমার বাবার পেটের মধ্যে তো 37টা তারকাটা বাইর করছে, আর 11টা তারকাটা আমার বাবার পেটের মধ্যে আছিল। 15 রোজার দিন রাত্রে বম লাগলো, 22 রোজার দিন রাত্রে আমার বাবার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। 1 মাস না যেতেই এপ্রিলের 24 তারিখ আরেক সংঘর্ষে প্রাণ যায় স্কুল ছাত্র সৈকতের। বোমার আঘাতে লুটিয়ে পড়েছিল ছেলেটি, পরে হাসপাতালে প্রাণ যায় তার। সৈকত মারা যাওয়ার পরও তার বাড়িতে হয় বোমা হামলা। একটা বোম মাঝে ছিন্ন ভিন্ন করে আলাইছে। আমার বইনের রান্না বউ চিক করে দিয়ে গেছে ওই ধারে, ফিরে আবার মনে করে আমার ঘরের ভিতরে মারছে, ফিরে পিছনে একটা বারান্দা হেনে মারছে। আমি আসলে এখানে খারইয়া। কত মানুষ আছে এরকম এই যে আপনাদের? প্রতিপক্ষের বোমার আঘাতে এ যাবৎ আহত 1000-এর উপর। স্থায়ী অঙ্গহানি, বোমায় উড়ে গেছে হাত বা পা, এমন সংখ্যা শতাধিক। আমার হাতটা চলে গেছে, কিন্তু আমার এখন আরেকজনের আমি একটা হাত দেখলে আমার খুব কষ্ট হয়। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে, কাম কাজ করতে অনেকটাই কষ্ট হয়। 1-1.5 লোক নিয়ে আসছিল, আসার পরে উনি হাতে বোম ছিল, ওই বোম মারছে, মারার পরে আমার এই পিছনে লাগছে। লাগার পরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে এলোপাথারি বোম মারছে। পরে আমি ওই পর অবস্থা হাত দিয়ে ফিরেছি, হাতে আমার বোমলে হাত উড়ে গেছে সাথে সাথে। প্রশ্নটা হলো, তারা কেন নিজেরাই নিজেদের মারছেন? অনুসন্ধানে যমুনা নিউজ। উঠে আসে দুজনের নাম। এলাকায় দুজনই পরিচিত বোমা কুদ্দুস আর বোমা জলিল নামে। কুদ্দুস বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। নিজের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করতে 2001 সালে প্রথম বোমাবাজির শুরু তার হাত ধরেই। এলাকায় গড়ে ওঠা চরের জমি দখল নেয়া, পদ্মা নদীর নৌপথ, বালু তোলা আর মাছ শিকার নিয়ন্ত্রণ ছিল তার একার হাতে। একই ইস্যুতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবর। কুদ্দুসের বিরুদ্ধে নির্বাচনও করেছিলেন তিনি। বছরের পর বছর ধরে চলা তাদের এই যুদ্ধের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে হাতবোমা। সবশেষ পরিস্থিতিটা এমন যে কুদ্দুসের কাছ থেকেই বোমা কিনে তার সাথে যুদ্ধে নামে জলিলের সমর্থকরা। আপনি আমারে মারবেন, আপনি মারি ফিরে যদি আমারও তো একটা কিছু করতে হবে। ওই ক্ষেত্রে আমাদেরও মনে করেন ওদের থেকে সংগ্রহ করতে হয়। যেই ছোট ছোট পোলাপানের দরকার আপনার এই যে খাতা কলম নিয়ে পড়াশোনার, তারা এখন এই বমের বালতি নিয়ে করতেছে। 24 বছরে অন্তত 60 বার এমন সংঘর্ষে জড়ায় দুপক্ষ। একটানা 16 দিনও চলেছে এই বোমা নিক্ষেপ। 37 বছর বয়সে এই প্রথম দেখলাম মারামারি। এই বিলাসপুরে মারামারি একটা মারামারিতে থামছে, ওই যে 5 এপ্রিল যেটা হইল। হ্যাঁ, পিছনে দেখছি একটা না 9 মাস 7 মাস 8 মাস মারামারি হয়েছে। কুদ্দুস আর জলিলের অপরাধের আমলনামা অনেক বিশাল। কুদ্দুসের বিরুদ্ধে 47টি মামলা, যার 27টি বোমা মেরে মানুষ হত্যা আর হত্যা চেষ্টার। জলিলের বিরুদ্ধে মামলা 50, যার 33টি বোমার। দ্বন্দ্বের শুরুটা মূলত 1984 সাল থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থিতার জায়গা থেকে। 2001 সালে যা হাতবদল হয়ে আসে কুদ্দুস ব্যাপারীর হাতে। তারা নিজেরাই বোমা বানান এবং নিজেরা নিজেদের উপর তা মারেন। মেরে এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর। পুরোটা সময় তাদেরকে শেল্টার দিয়ে এসেছেন এলাকার দুজন সাবেক সংসদ সদস্য। এখন এলাকার একটা অংশ বলছেন জলিল মাতবর জেলে থাকলে তারা ভালো থাকেন, আরেকটা অংশ বলছেন কুদ্দুস ব্যাপারী জেলে থাকলে তারা ভালো থাকেন। পিছনে সাবেক এমপি ছিল মোজাম্মেল ভুঁইয়া, ইকবাল হোসেনের কাগজ ছাত্র সাহিত্যরা এইসব কাজ করছে। একটা এমপি পারে না যে এলাকার মাইকে থামাইতে, এমপি আরো মাইল লাগাই রাখছে। কুদ্দুস ব্যাপারী আর জলিল মাতবর দুজনই এখন জেলে। শুনবো জাজিরা থানার ওসির কথা। মূল অপরাধী তারা তো পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে ওইখানে জড়িত, তারা তো পদ হোল্ড করে, তারা ওই সময়ে তারা কদমতার অপব্যবহার করেছে।
এ বোমা বানায় কারা? উত্তর, দুপক্ষের প্রায় সবাই। ঘরে ঘরে জানা বোমা বানানোর কৌশল। বহু অনুরোধ করে একজনকে রাজি করাই আমরা, তিনি বানিয়ে দেখান। উপকরণ সব সাথে থাকলে মাত্র 5 মিনিটেই তৈরি হয় এক একটি হাত বোমা। 100 বোমা তৈরি করলে পারিশ্রমিক 40,000 টাকা। নির্জন স্থান, বাগান, পদ্মার চর বা নৌকায় বসেও বানানো হয় বোমা। এই স্কুলটিও বোমা বানানোর আরেক স্পট। জানা গেল, সংঘর্ষের সময় কয়েকজন থাকেন যারা তাৎক্ষণিক বোমা বানাতেই থাকেন। মহিলারাও আছে এগুলোর মধ্যে? মহিলারা পাহারা থাকে, যে পুলিশ আহেন, বেতন মানে 100 বোমা বানিয়ে দিব, একটা চুক্তি থাকে, এত টাকা দিব। কোথা থেকেই বা আসে এর রসদ? কুদ্দুস আর জলিল দুপক্ষের বক্তব্যে রুট একটাই। কুদ্দুস ব্যাপারীর ভাই, বোমা কুদ্দুসের ভাই নুর ইসলাম ব্যাপারী, সে হলো প্রতিটা এলাকায় বোমের সাপ্লাইটা করে, বারু চাইনা বিক্রি করে, মানুষের কাছে কাছে ব্যবসা করে। মাঝে মাঝে মনে করেন ওনার পিক আপে করে নিয়ে আসে, নওগাঁ থেকে, নরসিংদী থেকে, ঢাকা থেকে নদীতে ওনার পিক আপে করে নিয়ে আসে। এসবের ভয়ে নিজ বাড়িতে থাকে না বিলাসপুরের বহু পরিবার। আহতদের অনেকেই পাল্টা মামলার আসামি হয়ে গ্রাম ছাড়া। বাইরে নেই, বমলে মানুষ খারাই রয়েছে, কইতে পারলে বাবা দুনিয়াতে আমি পুরো মানুষ আসছিলাম, দেখছি না তো কত এমনি আগুন লাগছে। যাওয়ার সুযোগ দেয়নি। প্রথমে আইসা ওরা গদ্দুর কোবাইলো, বাড়ি ঘর বম ফিকলো। ফায়ার সার্ভিস ওই ব্রিজের উপরে আসছিল, ওরা ওই ব্রিজের উপরে গাছ ফালাইয়া বম ফিকছে, তারা আর আসতে পারেনি, আমাদের আগুন নিবাইতে পারেনি। পারলে বাড়ি বেছে দেবো গা, এগুলো আসলে থাকতে চাই না। এত বছর প্রশাসন তাহলে কি করেছে জানতে চাই জেলার এসপির কাছে। প্রশাসনে যারা ছিল তারা চেষ্টা করেছে, কিন্তু তারপরও অনেক সময় যে আইনের ফাঁকফোকর করলে আসামে বেরিয়ে আসে এবং তারা এই যে নাশকতাগুলো সাধারণত করে থাকে। দুই ব্যক্তির দ্বন্দ্ব আর প্রভাবের আগুনে পুড়েছে এমন শত শত ঘর। এলাকার অবস্থা এখন এমন, বেশিরভাগ পুরুষ পলাতক, কেউ আছেন জামিনে আর বাকিরা জেলে। আর লম্বা সময় ধরে যারা নিজেদের এবং সন্তানদের এই বোমা আতঙ্ক থেকে বাঁচাতে চেয়েছেন, এলাকা ছেড়েছেন, তারা এখন এলাকায় ফিরতে চান, বাপদাদার ভিটে বাড়িতে। দরকার তাদের নিরাপত্তা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, বিলাসপুর, জাজিরা, শরীয়ত। কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। সকাল 10:30টায় জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কর্মী সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করেন। মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে শহরে প্রবেশ করেন জাকির। পুলিশ ও আইনজীবীরা জানান, জাকির খানের বিরুদ্ধে 4টি হত্যাসহ মোট 33টি মামলা ছিল। এর মধ্যে 30টি মামলাতেই আদালত থেকে খালাস পেয়েছেন তিনি। বাকি 3টি মামলায় জামিন পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা জাকির। 2022 সালে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। চলতি বছরের 7 জানুয়ারি সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় রায়ে খালাস পান জাকির। 2003 সালে গুলি করে হত্যা করা হয় বিকেএমই এর সাবেক সহ-সভাপতি সাব্বির আলম খন্দকারকে। তিনি ছিলেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকারের ছোট ভাই। তারেক জিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যায় প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়। বাংলাদেশ এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশনে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তারা কাজ করবেন কমিউনিটি ক্লিনিকে, পাবেন ভালো বেতনও। এমন প্রলোভন দেখিয়ে জামানত নিয়ে নীলফামারীতে নিয়োগ দিচ্ছে ভুঁইফোর সংস্থাটি। এ বিষয়ে জানেন না সিভিল সার্জন ও জেলা প্রশাসন। ঘটনা জানতে চাইলে যমুনা টিভির সাংবাদিককে হুমকি দেন কথিত এনজিওর সিইও। দেখাতে বাধ্য নই আমি। আপনি যা পারেন লেখেন, আপনি যা পারেন লেখেন, আপনি লেখেন, আপনি লেখেন। বাংলাদেশ এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন এনজিওর সিইও তিনি। নিবন্ধন আছে কিনা, সংস্থাটির কার্যক্রম কি, এসব জানতেই চটে গেলেন তিনি।
ছোট্ট দুটো প্রশ্নেই যমুনা টিভির সাংবাদিককে শাসালেন, দিলেন দেখে নেওয়ার হুমকিও। আপনি আমার কাছে টাকা চাইছেন? হ্যাঁ, আপনি টাকা চাইছেন না? আপনি টাকা চাইছেন, আপনি টাকার জন্য এই কাজগুলো করতেছেন। এবার যাওয়া যাক ঘটনার নেপথ্যে। নীলফামারীর কমিউনিটি ক্লিনিকে শখানেক স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সংস্থাটি। এক একজনের বেতন 14,200 টাকা। প্রথম পর্যায়ে চাকরিতে যোগ দিয়েছেন 15 জন। তাদেরকে যোগদানপত্র আর আইডি কার্ড দিতে যান এনজিওর প্রধান নির্বাহী কর্মকর্তা। অথচ কমিউনিটি ক্লিনিকে নিয়োগ দেওয়া হয় সরকারিভাবে। প্রশ্ন উঠে, কোন প্রক্রিয়ায় দেওয়া হয়েছে নিয়োগ? এটা এক লোকের মাধ্যমে জানছি যে এখানে ওই কমিউনিটি ক্লিনিকে আমাদেরকে নিয়োগ দিবে। ওই যে নিয়োগটা দেখছি না আমরা, ওই যে স্ট্যাম্পটা, ওই স্ট্যাম্পের উপরে নির্ভর করে মানিয়েছি। আমাদেরকে মানিয়েছি একটা করে দিবে, সে 50,000 টাকা আমাদের অ্যাকাউন্টে থাকবে। কমিউনিটি ক্লিনিকে বসবো আর হ্যান্ড ওয়াশ দিবে, সেগুলো জায়গায় জায়গায় দিব আর ওদেরকে স্বাস্থ্য সম্পর্কে দেবো আর মানে সাজেশন দিব। নিয়োগ পাওয়াদের কাছে 50,000 টাকা করে জামানত রাখার বিষয়টি সামনে এলে তৈরি হয় সন্দেহ। সিইও দেখালেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠি, তবে সেখানে নিয়োগ সম্পর্কিত কোনো তথ্যই নেই এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধনও। ভুল কথা বললেন, আপনাকে চ্যালেঞ্জ নিয়ে বলতেছি আমি। জয়েন্ট স্টক কিন্তু দুটো জিনিস দেয়, সমাজসেবার দেয় আর হচ্ছে আপনার বাণিজ্য এতে দেয়। জয়েন্ট স্টক কিন্তু এটা দেয়। এটা হ্যাঁ, এটা সমাজসেবা। আপনি এনজিও কার্যক্রম যখন পরিচালনা করবেন তখন এনজিও ব্যুরোর অনুমতিপত্র লাগবে? অবশ্যই লাগবে। হ্যাঁ, সেটা আমার আছে। পরে তড়িঘড়ি করে অফিস কক্ষ ত্যাগ করেন সিইও ফজলুল হক। জানা গেল অফিসটি 1 ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলেন তিনি। উনি বললেন যে এটা ভালো জিনিস ঠিক আছে, তো এই সুবিধা পরিচয় ছিল। আমার কাছে একটু মিটিং করবো, আমি কটা চেয়ার নিয়ে আসছি, এখানে বসে মিটিং করবো। আপাতত অফিস নেই। সিভিল সার্জন জানালেন, কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়ার জন্য নিয়োগের বিষয়ে তিনি অবগত নন। এই এনজিওর বিষয়ে জানেন না জেলা প্রশাসকও। মন্ত্রণালয়ের অর্ডারে বলা আছে যে তারা 10টা হ্যান্ড স্যানিটাইজার এবং 10টা হ্যান্ড ওয়াশ তাদের জনবল দ্বারা সিএসসিবিদের মাঝে বিতরণ করবে, সিএসসিবিদেরকে হ্যান্ড ওভার করবে, এরকম বলা আছে। বা এরকম না, জনগণের সাথে সম্পৃক্ত নেই। ঢাকা এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন নামে কোনো এনজিও কার্যক্রম আমাদের এখানে চলমান নাই। আমাদের জানা মতে আমাদের সাথে আমাদের এন্ট্রিও নাই, এখানে এনজিও বিষয়ক ব্যুরোরও কোনো অনুমোদন নাই। আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম যে তথ্যটা এই ধরনের কার্যক্রম এরা করছে। এর আগে পঞ্চগড়ে ভুইফোর এনজিওটি স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে গেলে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তা বন্ধ করে দেয়। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা প্রাচীন রীতি। পূজার আগের কয়েকদিন থাকে মাগন প্রথার আয়োজন। শিব ও গৌরী সাজে কয়েকজনের দল গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়। বাজনার তালে ঘুঙুর পায়ে হিন্দু মুসলমানদের বাড়িতে দোকানপাটে গাজনের গান গায়। বিনিময়ে দান হিসেবে যা পাওয়া যায় তা দিয়ে হয় পূজা অর্চনা। লোকজ গবেষকরা বলছেন, মাগন প্রথার ঐতিহ্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। হোসাইন শাহিদের রিপোর্টে বিস্তারিত। প্রস্তুতি চলছে চৈত্র সংক্রান্তির চড়ক পূজার জন্য মাগন প্রথার। বাংলা বছরের শেষ দিনে হয় চড়ক পূজা। খরচ দেন সাধারণ মানুষ। এই প্রক্রিয়াকে বলা হয় মাগন। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এই সম্প্রদায় মাগন প্রথার চর্চা করে আসছে। কেউ সেজেছেন মহাদেবের সাজ, কেউ গৌরীর। রীতিনীতি মেনে সাজসজ্জায় তৈরি করা হচ্ছে তাদের। সে বাইরে যাবে, এর জন্য ওকে গৌরী সাজিতেছি, অনেক সুন্দর করে মেকআপ করে দিয়ে হয়েছে। মহাদেবের যে সাদা রং করতেছি, ঘুঙ্গর পরাইলাম, আবার ফোঁটা টোটা দিতেছি, লিপস্টিক লাগাইলাম। শিব গৌরী নৃত্যগীতির মাধ্যমে মাগন করেন তারা। সঙ্গে থাকে ঢোল, কাসর সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। গান ও বাজনার তালে তালে নেচে নেচে পথ চলেন। দৃষ্টি আকর্ষণ করেন সাধারণ মানুষের। জানান দেন, এসে গেছে চৈত্র সংক্রান্তি। আমাদের পূর্বপুরুষ হইতেছে, ব্যবসা যারা করছে আমরা করতেছি, আমরা ছেলেবেলা আছে, আমরা চলে গেলে ওরা করবো। যে যেরকম পারে চাল ডাল সবই দেয়, যাতে চাই হিন্দু মুসলমান সবাই দেয়। মাগন সনাতন ধর্মের আচার হলেও বাঙালির ঐতিহ্যগত এই প্রথার কোনো ধর্ম পরিচয় নেই। হিন্দু মুসলিম সবার কাছেই মাগন চান পূজা আয়োজনকারীরা। ধর্ম পরিচয়ে নন, সাধারণ মানুষও এগিয়ে আসেন বাঙালি পরিচয়ে। যুগ যুগ ধরে চলে আসছে এই সম্প্রীতির নিদর্শন। ওরা আসতে সবসময় আমরা ওরা সাহায্য সহযোগিতার চেষ্টা করি। এটাকে ধরে রাখতে হবে, গুরুত্ব বোঝাতে হবে যে আসলে ধর্ম প্রত্যেকেই মেনে চলতে হবে, প্রত্যেকের ধর্মের প্রতি আরেকটা ধর্মের শ্রদ্ধাশীল হতে হবে।
বাঙালির সংস্কৃতিতে যেসব রীতিনীতি কিংবা উৎসব রয়েছে সেখানে কোনো হিন্দু মুসলিম ভাগাভাগি নেই। আয়োজন জারি হোক না কেন সবাই তাতে অংশ নেয়, সবারই সহযোগিতায় সম্পূর্ণ হয় সেসব আচার অনুষ্ঠান। এজন্য সম্প্রীতির এক অনন্য নিদর্শন, যা ঐতিহ্যগতভাবেই এই বাংলাদেশে চর্চা হয়ে আসছে। লোকজ গবেষকরা বলছেন, বাঙালি ঐতিহ্যের এমন চর্চা বাংলাদেশের জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে। এমন ঐতিহ্যের লালন যত বেশি হবে ততই শক্ত হবে সম্প্রীতির বন্ধন। দক্ষিণ এশীয় বা উপমধ্য এশীয় ভূতাত্ত্বিক রাজনীতিতে ধর্মটার ইস্যু করে সম্প্রীতি বিনষ্ট করা হয় শুধু খালি দুঃশাসনের জন্য। কিন্তু এই অঞ্চলের মানুষ যে সংস্কৃতি লালন করে সেটা হলো বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির মূল বিষয়টাই হলো যে সম্প্রীতি রক্ষা করা। পূজার 2 দিন আগে থেকে পূজারীরা শ্মশানে পূজা অর্চনা করেন এবং গৌরীর বিয়ে, গৌরী নাচ ও বিভিন্ন ধর্মীয় পালা গান গেয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে গোটা এলাকা ঘুরে শেষ করেন প্রথা পালন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় খনার মেলার আয়োজন করা হয়েছে। গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরতে আঙ্গারোয়া গ্রামে মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার মঙ্গলঘর পরিসর আয়োজিত মেলায় গানে গানে তুলে ধরা হয় খনার বচন। গাছে গাছে আগুন জ্বলে, বৃষ্টি হবে খনায় বলে, জ্যৈষ্ঠে খরা আষাঢ়ে ভরা, শস্যের ভার সহে না ধরা। কৃষি ও প্রকৃতি নিয়ে ছন্দে রচিত খনার এই বচনগুলোই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে আবহমান গ্রাম বাংলায়। এই খনা কিন্তু আমাদের খনা, আমাদের বচন। আনুমানিক 8 থেকে 1200 শতাব্দীর মধ্যে রচিত জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী গ্রামীণ নারীর রচনা করা এই ছড়াগুলো। সত্যিকার অর্থে খনাকে নিয়ে ঐতিহাসিক কোনো প্রমাণাদি পাওয়া যায় না, তবে হালকা ধাঁচে গভীর দর্শন ঠিকই টিকে রয়েছে লোককাহিনীতে। খনা আমাদেরকে এটাই বোঝায় যে যতই নিপীড়িত হোক, একজন মানুষকে যতই নির্যাতন করা হোক, একজনের প্রজ্ঞা তাকে কোনোদিন হত্যা করা যায় না। সংকটময় অবস্থা আমাদের, সেখান থেকে উত্তরণের জন্য একটি মুক্তির বার্তা হচ্ছে আসলে খনা। সেই ধারা বজায় রাখতেই নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে চলছে খনার মেলা। এই মেলায় গ্রামের সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরে চলছে নানা পরিবেশনা। চৈত্র সংক্রান্তির সূর্যোদয় থেকে পহেলা বৈশাখের সূর্যোদয় পর্যন্ত চলবে এই মেলা। মেলা ভালো লাগছে, যেহেতু হচ্ছে যে আমাদের সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে। খনা আসলে বাংলার সাথে ভীষণভাবে আমাদের প্রাণ প্রকৃতির সাথে জড়িয়ে আছেন। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকছে কৃষির বিভিন্ন উপকরণের প্রদর্শনী, রয়েছে কৃষকদের মধ্যে দেশীয় বীজের বিনিময় অনুষ্ঠান। ব্যতিক্রমী এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে নানা বয়সী মানুষ। খনা আছে জনে জনে, খনা আছে সব জীবনে। জীবন বাস্তবতার এই সত্য উপলব্ধি করে এখানে আসা। বাংলাদেশ না, শুধু ভারতীয় উপমহাদেশে যে এরকম একটা মেলা, এটা এই প্রথম। কৃষি নির্ভর দেশে খনার বচনের গুরুত্ব কৃষকদের কাছে তুলে ধরতেই এমন আয়োজন, বলছেন আয়োজকরা। আমরা আসলে কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকদের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই, যে মেসেজটি 1000 বছর যাবৎ খনার নামে প্রচলিত আছে। এ ধরনের মেলা বড় পরিসরে আয়োজনের দাবি জানান মেলায় অংশগ্রহণকারী সহ স্থানীয়রা। এই নগরের জন্য আসলে খনার দরকার আছে, সেই নগরের খনাকে আমরা পেতে চাই। জারিন অর্নি, যমুনা নিউজ। কি বলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো ফাগুয়া উৎসব। এতে চা জনগোষ্ঠীর শিল্পীরা নানা গানে ও নৃত্যে তুলে ধরেন তাদের জীবন কাহিনী। আফরোজ আহমেদের পাঠানো তথ্য চিত্র দেখব বিস্তারিত। চাই গাছ মোর গয়রাম ফুলিছে, কাঁচা কাঁচা পাত বারে 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 গয়রাম কিনে নজর চলি যায় বারে বারে, গয়রামকে মোর দেখলে মন যায়। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন
সম্প্রদায়ের লোকেরা তাদের ঐতিহ্যকে তুলে ধরতে পারে। হোলি খেলা হয়, রং খেলা হয় এবং 15-20 দিন ব্যাপী এই উৎসবটা পালন করা হয়। ফগুয়া অনুষ্ঠানে, ফগুয়া উৎসবে আমরা আমাদের কন্দ জাতির কুই নৃত্য পরিবেশন করেছি। সেখানে শুধু আমাদের গ্রামের লোকজনই থাকতো, সেই ঐতিহ্যটা শুধু আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকতো, অন্যান্য লোকেদের কাছে কখনোই যেতে পারতো না এই ঐতিহ্যটা। এইখানে এসে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমাদের ঐতিহ্য যে কাঠি নৃত্য এটা ধরে রাখে, অনেকেই তো বিলুপ্ত হয়ে যায়। গোষ্ঠীকে কেন্দ্র করে যে একটা অনুষ্ঠান হচ্ছে সেটা নিয়ে খুবই গর্বিত মনে করছি। তাদের যে হ্যান্ডিক্রাফট যেটা আছে, হস্ত বিষয়গুলো যেগুলো তারা প্রোডাক্ট তৈরি করে, সেগুলো আমরা মানুষের মাঝে হচ্ছে ছড়াই দিতে চাই। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।